তো এই হামের যে প্রতিকার, সেই প্রতিকারটা টিকা, সেই টিকাটা কেন দেওয়া হলো না? সেই টিকাটা দিলে তো এই অবস্থার সৃষ্টি হতো না। সেই টিকাটা কেন আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আনা হলো না? কেন এটা উদাসীন, এই ক্ষেত্রে উদাসীনতা কেন ছিল? আওয়ামী লীগ সরকারের শেষের দিকেও ছিল, এবং অন্তর্বর্তীকালীন সরকার তো আওয়ামী লীগ যা করেছে, আচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা দায়িত্ব দিয়েছিলাম, আমরা তাদেরকে সাপোর্ট করেছিলাম, সহযোগিতা করেছিলাম। কেন তারা এই ব্যাপারে এই টিকাটা আনে নেই? টিকাটা নিয়ে এসে যদি সেই ক্যাম্পেইনটা হতো, তাহলে তো এই জিনিসটা এই পর্যায়ে আসতো না। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের পর আলাপে আজকে আপনাদের সাথে আমি ফারাবী হাফিজ। আলোচনার জন্য স্টুডিওতে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি পরিচয় করে দিয়ে আমাদের সম্মানিত অতিথি আজকে সৈয়দ ইমরান সালে প্রিন্স, তিনি যুগ্ম মহাসচিব বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। রয়েছেন রাজিকুজ্জামান রতন, তিনি সহ সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, এবং রয়েছেন জনাব সরওয়ার তুষার, তিনি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা আজকে মোটা দাগের দুটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। একটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, আর দুই নম্বর হচ্ছে হামের বিষয়টা আসছি। তার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আজকে জামায়াত আমির তিনি একটি অনুষ্ঠানে আজকে উত্তরাঞ্চলে দেখলাম, তিনি বলেছেন যে জামায়াত আসলে এই চুক্তির বিষয়ে জানতো না। সরওয়ার তুষার, আপনাকে দিয়ে শুরু করি। আপনাদের দল এনসিপির একাধিক নেতা আমাদের অনুষ্ঠানে এসে বলেছেন যে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে দলের মধ্যে পর্যালোচনা চলছে। এখন শিগগিরই এনসিপি দলীয় অবস্থান স্পষ্ট করবে। এখন এই চুক্তি নিয়ে জামায়াতকে, এই যে এত ভাইব্রেন্ট একটা দারুণ একটা পার্লামেন্ট ছিল প্রথম যে অধিবেশন হলো, সেই অধিবেশনে না বিএনপির কথা বাদ, কিন্তু আপনারা এনসিপির কাছ থেকেই সম্ভবত এই জিনিসটা মানুষ বেশি প্রত্যাশা করেছিল, যে এই জায়গাটায় এই চুক্তির বিষয়ে এবং দেশের স্বার্থ বিরোধী চুক্তি অনেক ক্ষেত্রে বলা হচ্ছে, সেই জায়গাটায় তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো আওয়াজ সেইভাবে শোনা গেল না। মানে এনসিপির কি এখন যুক্তরাষ্ট্রের বেজার হয় এমন কোনো কিছু বলতে ইতস্তত বা ভয় কোনো কিছু কাজ করছে? আপনাকে ধন্যবাদ। না, ব্যাপারটা একেবারেই সেরকম না। প্রথম অধিবেশনে কয়েকটা বিষয়কে কেন্দ্র করে আলোচনাটা এগিয়েছে। এক নম্বর হচ্ছে যে রাষ্ট্রপতির ভাষণ এবং এর বাইরে রুটিন ওয়ার্ক যেগুলো পার্লামেন্টে হয়ে থাকে, তো সেখানে আমরা প্রায় সব মেজর ইস্যুই ধরার চেষ্টা করেছি, কিন্তু সামহাও এটা নিয়ে কোনো একটা কারণে আমাদের বক্তব্যে হয়তো এই ব্যাপারটা আসে নাই। কিন্তু এর মানে এই না যে এই চুক্তিকে কোনো কারণটা কি হতে পারে, মানে কোনো কারণ, মানে হয়তো ধরেন না, আমাদের যে আহ্বায়কের যে স্পিচটা যদি আপনি দেখেন, প্রায় ওই আমাদের নির্বাচন পরবর্তী যতগুলো ইস্যু আছে প্রায় সব ইস্যুই ওখানে মানে অ্যাড্রেস করা হয়েছে, কিন্তু সবগুলোর চাপে হয়তো এটা মানে কোনো কারণে ছুটে গেছে। কিন্তু এর মানে এই না যে আমরা এটাকে, যদি দেশের স্বার্থবিরোধী কিছু থাকে সেটাকে আমরা সমর্থন করব। আমরা যেটা আমাদের অন্যান্য আলোচক আপনার এখানে এসে বলে গেছে, যেটা নিয়ে আমাদের একটা টিম করা হয়েছে এবং তারা আমাদেরকে এই বিষয়ে ব্রিফ করবেন। কিন্তু ইতিমধ্যেই যে মানে বক্তব্যগুলো এসছে, সেখানে তো অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না যে এখানে কিছু স্বার্থবিরোধী ব্যাপার আছে, যেটা বাংলাদেশকে, আমরা এটা দেখলামও যে রাশিয়ার কাছ থেকে আপনার তেল কিনতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হবে, এরকম অনেকগুলো বিষয় আছে। এবং এইটা নির্বাচনের 3 দিন আগে হওয়াটাও বেশ রহস্যজনক। তো সেই বিষয়গুলোতে রিভিউ হওয়া দরকার এবং পর্যালোচনা হওয়া দরকার, সরকারের পক্ষ থেকে এটা বলাও হয়েছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে যখন কথা বলেছেন, তিনি কিন্তু এটা বলেন নাই, বা এই সরকারের পক্ষ থেকেও দায়িত্বশীল পর্যায়ে থেকে এটা বলা হয় নাই যে আমরা এই চুক্তিটা মানতে বাধ্য হয়েছি। যেমন প্রধানমন্ত্রীর অর্থনীতি সংক্রান্ত উপদেষ্টা তিতুমির ভাই, উনিও কিন্তু বলেছেন যে আমরা এটার ব্যাপারে রেসপেক্টফুল, এবং বাণিজ্যমন্ত্রীও বলেছেন প্রয়োজনে আমরা রিভিউ করব। তথ্য উপদেষ্টা একই কথা বলেছেন। মানে বিএনপি সরকারও যেটা ওই অন্যান্য ক্ষেত্রে কিন্তু তারা এটা বলেন যে আমরা এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি কিংবা আমরা এটা মানতে বাধ্য হয়েছি, এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা না। বরং পররাষ্ট্রমন্ত্রী এটা বলেছেন ক্যাটাগরিক্যালি যে আপনি অন্যান্য দেশের সাথে তুলনা করে দেখেন, বাংলাদেশ এখানে একটা উইন উইন জায়গায় আছে, কিন্তু আদৌ সেটা আছে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন। এবং সবচেয়ে বড় যেটা আপত্তিকর সেটা হচ্ছে নির্বাচনে মাত্র 3 দিন আগে এরকম একটা চুক্তি করা। এছাড়াও যে ব্যাপারটা আছে, যেটা এই চুক্তির মধ্যে সম্ভবত লেখা আছে 60 দিনের মধ্যে চাইলে আপনি চুক্তিটা স্ক্র্যাপ করতে পারবেন, বা চুক্তির যে কোনো বিষয় নিয়ে যদি আপত্তি থাকে সেটাকে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের একটা রায় আছে
এই চুক্তির বিরুদ্ধে, যে এটা আসলে প্রেসিডেন্ট তার একক সিদ্ধান্তে করতে পারেন না, এই 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 ট্যারিফটা ইম্পোজ করতে পারেন না, এটা কংগ্রেসের এখতিয়ার। তো সেইটার কিন্তু সুযোগটা না, এক্সপ্লয়েট, সেটা চুক্তি আর ওই ট্যারিফ রিলেটেড ওই আদেশটা সুপ্রিম কোর্টে সেটা আলাদা। হ্যাঁ, কিন্তু কিন্তু না, বাংলাদেশের সাথে চুক্তির হ্যাঁ, বিষয় এই চুক্তির বিষয়ই হচ্ছে আপনার, এটা তো শুধু বাংলাদেশের সাথে করে নাই, জি। আরও বেশ কিছু দেশের সাথেও কাছাকাছি ধরনের চুক্তি করেছে। জি। এবং বিশেষত ট্যারিফের যে মানে হাই ট্যারিফ ইম্পোজ করা, সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা রায় এসছে, এবং সেটা কিন্তু মালয়েশিয়া এবং কম্বোডিয়া এই দেশগুলো এটা এক্সপ্লয়েটও করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের নেগোসিয়েশনের ক্ষেত্রে, কিন্তু বাংলাদেশ এটা এক্সপ্লয়েট সেভাবে করে নাই। আচ্ছা। বরং আমাদের দিক থেকে আমরা বলতে শুনেছি যে এটা হচ্ছে উইন উইন। আর সব দলের সাথে আলোচনা করে আমরা এটা করেছি, এই কথাটা পররাষ্ট্রমন্ত্রী আগেও বলেছেন। সাথে সাথেই তখনও রেসপন্স করেছিলেন জামায়াতের আমির, তখনও তিনি বলেছিলেন যে না, এটা আমাদের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি। আজকেও কিন্তু তিনি একই কথা বলেছেন, কিন্তু বিএনপি কিন্তু এটা বলে নাই যে না, তৎকালীন সরকার আমাদের সাথে আলোচনা করেছে বা করে নাই, এই বিষয়ে কিন্তু বিএনপির কোনো বক্তব্য আমরা দেখি নাই। কারণ এখানে একটা ধারাবাহিকতা দেখা যাচ্ছে, কারণ যেহেতু যিনি তখন এই চুক্তিটার কেন্দ্রে ছিলেন, এখনও তিনি এই সরকারের একজন দায়িত্বশীল বা খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সিয়াল মন্ত্রী, ফলে এটা বোঝা যায় যে তাদের এই চুক্তির ব্যাপারে খুব একটা আপত্তি আছে সেটা না। বাংলাদেশে যদি যেইটুকু আমরা প্রতিবাদ দেখলাম, এইটুকু প্রতিবাদ যদি না হতো তাহলে কিন্তু এটা এভাবেই চলতো। অন্তর্বর্তী সরকারেরও কোনো উপদেষ্টা কিন্তু চুক্তির বিরুদ্ধে কথা বলেছেন, যেমন ফরিদা আক্তার, জি। এমনকি ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব, তিনিও বলেছেন যে আমি এর ব্যাপার কিছুই জানতাম না। ফলে অন্তর্বর্তী সরকারও অ্যাজ এ হোল এই চুক্তিতে গেছে কিনা এটা নিয়েও, এবং নির্বাচন 3 দিন আগে, সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আচ্ছা, ইমরান সালেম প্রিন্স, আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু বলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করেনি, এটা জামায়াত আমির বলছেন। বিএনপির মত নেয়ার বিষয়টি বিএনপি নাকচ করে নাই, বরং এই দাবি করা সাবেক উপদেষ্টা খলিলুর রহমান এখন বিএনপির মন্ত্রী। বিএনপির মত নিয়ে যদি এই চুক্তি হয়ে থাকে তাহলে আপনারা এটা অনুসরণ করবেন, তাই তো? তার মানে তো তাই। জি, না, আমি একটু বলতে চাই যে আমি এখানে আসার আগ মুহূর্তেই দেখলাম নিউজটা, সে ব্যাপারে আমি বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। আমি বুঝতে পারছিলাম এরকম একটা ইস্যু নিয়ে হয়তো আজকে আলোচনা হবে, তো আমি একটু পরে এটার উত্তরগুলো দিতে পারবো। তা আমি যেটা প্রাথমিকভাবে বলতে পারি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের ভোটে যারা নির্বাচিত হয়, সেই নির্বাচিত সরকারের কাছে বড় নীতিগত এবং দীর্ঘমেয়াদী যে বিষয়গুলো আছে, এরকম দীর্ঘমেয়াদী যে চুক্তিগুলো এসে পড়ে, সেগুলো আমরা জনগণের স্বার্থের বিষয়টাই আমরা প্রাধান্য দিতে চাই, এবং সেই নিয়ে আমরা পর্যালোচনাও আমরা করব। তো সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা হলো যে ইতিমধ্যে এই চুক্তি নিয়ে জনপরিসরে যে আপনার আলোচনা বা কিছু প্রশ্নের যে সৃষ্টি হয়েছে, সেগুলোকে আমরা সম্মান করি, এবং সেইগুলো বিষয় নিয়ে পর্যালোচনার পরে আমরা হয়তো একটা চূড়ান্ত মতামত দিতে পারবো। আপনারা জানেন যে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেই নির্বাচনের আগেই এরকম একটি বিষয়ে একটা জনসভায় সরকারের তৎকালীন যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন যে এমন ধরনের কোনো চুক্তি কোনো দেশের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের করা উচিত হবে না, দীর্ঘমেয়াদী কোনো চুক্তি করা হবে না, যেটা পরবর্তীতে যে পরের যে নির্বাচিত সরকার যারাই আসুক তাদের জন্য একটা প্রবলেম সৃষ্টি করে। তো এগুলো নির্বাচিত সরকারের উপরেই ছেড়ে দেওয়া উচিত বলে আমরা মনে করি। এখন সেই জায়গায় বিএনপি কি একটা সুবিধাজনক জায়গায় আছে, মূলত যিনি স্টেক হোল্ডার ছিলেন এই চুক্তি বিষয়ে, যাকে মানে সর্বাধিনায়ক অথবা যিনি এটাকে কি বলে, যিনি লিড রোলে ছিলেন সেই সময়কার নিরাপত্তা উপদেষ্টা, তারপরে তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী, তিনি যেহেতু সবকিছু জানেন এবং বোঝেন, এবং তার হাত দিয়েই সম্ভবত এই চুক্তিটা এগিয়েছে কার্যক্রমগুলো। আমি সেটা মনে করি না একক কোনো ব্যক্তির উপর সেটা নির্ভর করে না, এটা টোটাল গভর্নমেন্টের উপর নির্ভর করে। নিশ্চয়ই সেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিংবা অন্যান্য উপদেষ্টারা, হ্যাঁ পরবর্তীতে আমিও শুনেছি যে তারা এটার সাথে এটা জানতেন না, কিন্তু এটা এখন বললে তো হবে না। যখন যে চুক্তিটা হয়েছে বা হচ্ছে, তখনই তো তাহলে সে ব্যাপারে ভয়েস রেইজ হওয়া উচিত ছিল তাদের, তখন তো আমরা সে ভয়েস রেইজ হইতে আমরা দেখি নাই। এটা কখন দেখলাম? তারা মানে ক্ষমতার থেকে মানে কি বলে ক্ষমতা হস্তান্তরের পরে তাদের বক্তব্য আমরা দেখেছি, তখন কিন্তু আমরা শুনি নাই। তখন যদি শুনতাম তাহলে হয়তো এটার একটা বক্তব্য রাখতে। যাই হোক, এখন আমাদের ঘাড়ে তো এসে পড়েছে, এটা তো বাস্তবতা। আমরা
ধরেন একটা মানে সারা বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজ, তাই না? তো এখানে একে অপরের সাথে সম্পর্কিত একটা দেশ আর একটা দেশের সহযোগিতার মধ্য দিয়েই কিন্তু আমরা যে পররাষ্ট্র বিষয়ক যে আমাদের সহযোগিতা আমরা এগিয়ে নিতে চাই। তো সে কারণে আমরা যে বিষয়গুলো আছে সেগুলি কারিগরি পর্যালোচনার মধ্য দিয়ে আমরা মূল্যায়ন করব, এবং যে প্রশ্নগুলি জনপরিসরে ইতিমধ্যেই উঠেছে বা আলোচনা হচ্ছে সেগুলোকে আমরা মাথায় নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব বলে আমরা মনে করি। তারপরেও আমরা দেশের জনগণের স্বার্থ, অর্থনৈতিক নিজের নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী যে উন্নয়ন সেটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব। আচ্ছা আচ্ছা, রাজিকুজ্জামান রতন, এই চুক্তি নিয়ে আপনারা যারা বামধারা রাজনীতির সাথে জড়িত তারা সবচাইতে বেশি সরব ছিলেন, কিন্তু আপনারাই বলেছেন যে তড়িঘড়ি করে এই চুক্তিটা এইভাবে করে পাশ হলো। সেখানে জামাত এককভাবে বলছে যে আমাদের সাথে সেইভাবে কোনো কনসালটেশন বা কোনো ধরনের পরামর্শ বা কোনো অনুমতি অন্তর্বর্তীকালীন সরকার নেয় নাই, তারা তাদের মতো করেই এই জিনিসটা করে নিয়েছে। আপনারা এখন পর্যন্ত আপনাদের স্টাডি কি পেলেন? এই চুক্তিটা আসলে আপনারা শুরু থেকেই বিরোধিতা করে আসছিলেন, কিন্তু কিছু কিছু ভালো জিনিসও এর মধ্যে ছিল, আপনারা সেই ভালো জিনিসগুলো কোনো সময় সামনে আনেন না। ভালো জিনিস কী ছিল সেটা খুঁজে বের করতে হবে, কিন্তু খারাপ জিনিস কী ছিল সেটা সহজেই চোখে দেখা যাচ্ছে। ফলে খুঁজে বের করার কষ্টটা আমরা অবশ্যই করব, কিন্তু যেটা ঘাড়ের উপরে এসে পড়েছে সেটা ঘাট থেকে তো সরাতে হবে। প্রথমত ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের কি এই ধরনের দীর্ঘমেয়াদী চুক্তি করার কোনো ম্যান্ডেট আছে, আইনি, রাজনৈতিক অথবা নৈতিক? নির্বাচনের 72 ঘন্টা আগে এই ধরনের একটা চুক্তি যা দীর্ঘদিনের জন্য একটা দেশকে আটকে ফেলবে, সেই চুক্তি তারা করতে পারেনি। তাহলে আমেরিকা এটা করিয়ে নিল। 2 নম্বর হচ্ছে নির্বাচনের পরে এই চুক্তি অনুযায়ী বলা হয়েছে যে 60 দিনের মধ্যে এই চুক্তিটা যদি বিরোধিতা না হয়, যদি বাতিল করা না হয়, তাহলে এটা কার্যকর হয়েছে বলে ধরে নেওয়া হবে। 60 দিনের মধ্যে? 60 দিন। তাহলে 7ই মের মধ্যে এটা কিন্তু, এবং 9ই মের মধ্যে এটা ধরে নেওয়া হচ্ছে, এটা কার্যকর হচ্ছে। এই 9 মের মধ্যে কিন্তু সংসদের এত গুরুত্বপূর্ণ আলোচনা হলো, এই বিষয়টা সংসদে আলোচনায় উঠলই না। এই সময় আমরা কিন্তু সারা দেশে যেমন ক্যাম্পেইন করেছি, পাশাপাশি আমরা সংসদ অভিমুখে আমাদের যাত্রা করেছি, করে আমরা স্পিকারের মাধ্যমে আমাদের বিষয়টা জানিয়েছি, এবং আমরা হুইপের কাছে আমাদের বিষয়গুলো দিয়েছি, এবং মোটা দাগে যে কথাগুলো বলেছি। দেখেন, মোটা দাগে যে কথাগুলো, এটা বিরাট বড় চুক্তি, অনেকগুলো পৃষ্ঠা আছে। শুধু কয়েকটা বিষয় আমরা যদি খেয়াল করি, যে বলছে যে বাংলাদেশ তার জ্বালানি যুক্তরাষ্ট্র থেকে কিনবে। আজকে দেখুন তার একটা চুক্তি হলো, এবং কত পরিমাণ চলবে? 15 বছরে $15 বিলিয়ন জ্বালানি কিনবে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি কেন আমাদের কিনতে হবে? আমরা তো জ্বালানি কেনার মার্কেট কোনটা? আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো। এখন আমাদের আমেরিকা থেকে জ্বালানি কিনতে বাধ্য হতে হবে প্রতি বছরে $1 বিলিয়ন। আচ্ছা, 2 নম্বর হলো আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলছে যে 5 বছরের জন্য প্রতি বছর অন্তত 7 লাখ টন করে গম কিনতে হবে আমেরিকার কাছ থেকে। সয়াবিন এবং সয়াজাত পণ্য 1 বছরে অন্তত 1.25 বিলিয়ন, মানে $125 কোটি বা 26 লাখ টন, যেটি কম সেটা আমাদের কিনতে হবে। তুলা, যার আনুমানিক মূল্য হবে $3.5 বিলিয়ন, এই পরিমাণ তুলা আমাদের আমেরিকা থেকে কিনতে হবে। আমেরিকা থেকে তুলা কিনতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের কিনতে হবে। প্রথম চুক্তিতে একটা বিষয়, তার কাছ থেকে কিনতেই হবে। আমেরিকার সঙ্গে দূরত্ব কত, আমেরিকার দাম কত, এবং সেইটা নিয়ে এসে আমাদের এখানে আমাদের তুলা থেকে তো সুতা হবে, সুতা থেকে তো কাপড় হবে, কাপড় থেকে তো আমাদের গার্মেন্টস পণ্য হবে। এইটাতে কতখানি ভ্যালু অ্যাড করবে, কী পরিমাণ সারপ্লাস আমাদের এখান থেকে এক্সট্রাক্টেড হয়ে যাবে। তারপরে হলো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ক্রয় বৃদ্ধির চেষ্টা করবে, এবং কিছু দেশ থেকে সামরিক ক্রয় সীমিত করবে। এইটা হচ্ছে খুব অ্যালার্মিং। কীরকম? আমরা কোন দেশ থেকে কি কিনবো না কিনবো এটা নির্ধারিত হবে এখন আমেরিকার সঙ্গে সম্পর্ক দ্বারা। আমাদের ফ্রম পিন টু প্লেন এটা আমরা কিনি চীন থেকে। আমরা আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কিনবো রাশিয়া থেকে। আমরা পদ্মা সেতু নির্মাণ করেছি চীনের সহযোগিতায়। আমেরিকা যে দেশগুলোর উপর বলবে তাদের কাছ থেকে তোমাদের সীমিত করতে হবে সমস্ত কিছু কেনা, সেখান থেকে আমাদের সেই সীমিতটা করতে হবে। আর তারপরে যে বিষয়টা আসছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমাদের
2036 সালের মধ্যে আমাদের 14টা বিমান কিনতে হবে বোয়িং, সেটা হবে আমেরিকার কাছ থেকে আমাদের কিনতে হবে। জি, সেটা হয়ে গেল অলরেডি, হ্যাঁ, হয়ে গেল, চুক্তি হয়ে গেল 35,000 কোটি টাকা। হ্যাঁ 45,000 তার মানে দেখুন আমাদের দেশটাকে কীরকম, প্রথমত কিনতে বাধ্য করা, দ্বিতীয়ত তার কাছ থেকে কিনতে বাধ্য করা, তৃতীয়ত তার যাকে পছন্দ হবে না সেখান থেকে কেনাটা সীমিত করা। তাহলে একটা দেশকে কিভাবে আটকে ফেললেন। এর মধ্যে আপনারা দেখেছেন জ্বালানি নিয়ে যখন খুবই সংকট দেখা দিল, তখন রাশিয়া থেকে তেল কেনার একটা বিষয় ছিল, কিন্তু তখন অনুমতিটা চাইতে হয়েছে আমেরিকার কাছ থেকে। মানে প্রথম চুক্তি হওয়ার আগেই কিন্তু প্রয়োগ শুরু হয়েছে জি, যে আমেরিকার পরামর্শ ছাড়া, আমেরিকার অনুমোদন ছাড়া আমরা কিন্তু কিছু কিনতে পারবো না। ফলে এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, দুঃখ লাগে এই জায়গাটাই যে পার্লামেন্টে সেটা আলোচনা হলো না, পার্লামেন্টে জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব হয়, সেটা আলোচনা হলো না। আমরা রুমিন ফারহানাকে বলেছিলাম একটু যে আপনি তো কোনো নির্দিষ্ট দলের মধ্যে নেই, আপনি এটা তুলুন। উনি তোলার পর তাকে নানা ধরনের বিধিবিধান দেখিয়ে তাকে এটা কিন্তু তুলতে বাধা দেওয়া হলো। তো ফলে এক্ষেত্রে মনে হলো যে আপনার রুমিন ফারহানকে বলেছিলেন, কেন এনসিপির কাউকে বললেন না? এনসিপি বলতে পারিনি, কারণ এনসিপি এবং জামাত তারা এমনভাবে যুক্ত, এবং যেহেতু আলোচনাটা এরকম এসেছে যে জামাত এবং বিএনপি তাদের সঙ্গে নাকি আলোচনা হয়েছে, কিন্তু দুইজনই কিন্তু পরিষ্কার করে নাই। এখন অনেকে বলছেন, কিন্তু সেই সময় কিন্তু কেউ বলে নাই, কিংবা সেই সময় যদি রাগ করেও বলতেন যে না আমাদের সঙ্গে আলোচনা হয়, এই তো আমরা করলাম, বিরোধিতা করে তুললাম, সেটাও কিন্তু তারা করেনি। তো ফলে তখন দেখলাম একমাত্র স্বতন্ত্র একজন আছেন যাকে দিয়ে তোলানো যায়, অন্তত সংসদে বিষয়টা উঠুক, কিন্তু সেটাও বলা হলো যে এটা বিধি মোতাবেক হয়নি, এইরকম করে সেটা কিন্তু আমাদের শুনতে পারলাম না। কিন্তু আমরা আমাদের আন্দোলনটা অব্যাহত রেখেছি, যেহেতু এখনও একটা জায়গা আছে যে যদি কোনো পক্ষ চান তাহলে 60 দিনের একটা নোটিশ দিয়ে তারা এই চুক্তির ব্যাপারে আপত্তি জানাতে পারবেন। ফলে আমরা মনে করি বাংলাদেশের এখনও অনেক এনাফ স্কোপ আছে যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কোনো লেজিটিমেট সরকার ছিলেন না, এটা একটা মানুষের আকাঙ্ক্ষার একটা সংগ্রামের ফল হিসেবে তারা এসেছিলেন। কিন্তু যদি আইনগত বিধান দেখি তাহলে একটা, যখন আমরা পার্লামেন্ট নির্বাচন করেছি, এখন এই নির্বাচিত সরকারের একটা আইনগত বৈধতা আছে, সেই সরকার না করা পর্যন্ত আমরা এই চুক্তিটাকে আমরা হয় খুব ভদ্র ভাষায় বললে স্থগিত রাখা, আর সাহস থাকলে বাতিল করা। তো আমরা দুটো অপশনই রাখতে চাই, সাহস করে বাতিল করবেন অথবা ইয়ে রাখবেন। মানে আমরা তো এর আগে স্লোগান শুনেছিলাম না যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এখন ওয়াশিংটন না ঢাকা, এই জায়গায় আমরা যেন ঢাকা ঢাকাটা দেখতে চাই। এখন এই ওয়াশিংটন না ঢাকা এই স্লোগান কে দিবে? আমরা তো দিয়েছি, এবং যারা দিল্লি না ঢাকা দিয়েছিলেন তারাও এখন দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, ইমরান সালেহ প্রিন্স, আপনি যেন কি যুক্ত করতে চেয়েছিলেন? জি, আমি একটু বলতে যাচ্ছি যে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আজকে তিনি বলেছেন যে এই চুক্তির ব্যাপারে মানে তারা কিছু জানেন না বা তাদেরকে জানানো হয়নি। তো আমি একটু দৃষ্টি দিতে চাই যে জামাতে ইসলামীর যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে তারা নিজেরাই গত 16ই জানুয়ারি তারা একটা নিউজ দিয়েছে এবং ছবি সহ। সেখানে আছে যে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন ব্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত, এবং সেই বৈঠকে আপনার জামাতের আমির রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারকে ধন্যবাদ জানিয়েছেন যে তিনি উদ্যোগী হয়ে এই কলটি করেছেন, ভার্চুয়াল কল দিয়েছেন, এবং সেখানে ট্রাম্পের সাথে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের পারস্পরিক শুল্ক হারের হ্রাসের বিষয়ে তিনি আলোচনা করেছেন। এবং তিনি এটাও বলেছেন যে ডক্টর শফিকুর রহমান আরও ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের 100% তুলা অথবা যুক্তরাষ্ট্রে উৎপাদিত মানব সৃষ্ট ফাইবার ব্যবহার করে তৈরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশকে বিশেষ শুল্ক সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানান। তিনি এই প্রস্তাবকে উভয় দেশের জন্য একটি উইন উইন ফর্মুলা হিসাবে আখ্যায়িত করেন, যা একদিকে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধি করবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃষি ও শিল্প খাতকে উপকৃত করবে। এবং একই সাথে তিনি বলেছেন আগামী ফেব্রুয়ারিতে, মানে যে জানুয়ারি 16 তারিখে হচ্ছে মিটিং, সেখানে ওই বৈঠকের জামাতের বক্তব্য, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করে, তবে তার দল এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীরভাবে
গভীর করতে আন্তরিকভাবে কাজ করবে। আরও অনেক বক্তব্য আছে, আমি সেগুলো নাই বা বললাম। এটা জামায়াতে ইসলামী তার ভেরিফাইড ফেসবুক পেজে এটা দিয়েছে, এবং ওই মিটিংয়ের নিউজ পরের দিন বা ওই দিনই বিভিন্ন অনলাইন মিডিয়াতে, আমি যেমন বাংলা ট্রিবিউনে খুঁজে পেলাম, সময়ে খুঁজে পেলাম, তারাও কিন্তু এই বক্তব্যটাই দিয়েছে। তো আজকে জামায়াতে ইসলামের আমির সাহেব রংপুরে বলছেন তিনি এই ব্যাপারে কিছু জানেন না, তাকে জানানো হয় নাই, এটা আসলে যে কতটুকু সত্য, এই জামায়াতে ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে তাদের যে বক্তব্য, তার বক্তব্য থেকে কিন্তু বোঝা যায় যে এটা তার বক্তব্যটা সঠিক নয়। এবং তিনি এটাও বলেছেন যে জামায়াতে ইসলামী যদি এই নির্বাচনে জিতে তাহলে এই চুক্তিকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমি এই শব্দটা আবার বলছি আপনাদের সুবিধার জন্য, যে এই তার দল এই চুক্তিকে পূর্ণ বাস্তবায়নে অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে আন্তরিকভাবে কাজ করবে। আচ্ছা, এইটা এখনো তাদের ফেসবুক পেজে আছে। জি। অথচ আজকে মিডিয়ার সামনে জামায়াতের আমির তিনি বলেছেন যে এই চুক্তি সম্পর্কে তাদেরকে জানানো হয় নাই বা তারা এটার মত দেন নাই সেই সময় যখন এই চুক্তি, এবং তিনি ধন্যবাদ স্বাক্ষর জানিয়েছেন, হয়। স্বাগত জানিয়েছেন। আচ্ছা, আচ্ছা, একদম স্পষ্ট, আপনি যদি নিজেই জি পড়তে জি পারেন। জি জি, বাংলায় লেখা আছে বাংলায় লেখা স্পষ্ট আছে। করে। জি, 16ই জানুয়ারি এটা নাকি? 16ই জানুয়ারি, এই যে জানুয়ারি আপনি দেখেন। জি, জানুয়ারি 16 এবং তারিখে। তাদের একটা ফটো কার্ডও একটা ব্যবহার করেছে দেখেন, জি জি সেখানে সেই মিটিং এর ছবিও আছে, মানে ফটো কার্ড হিসাবে ব্যবহার, যেহেতু ভার্চুয়াল জি মিটিং। জি জি, পরিষ্কার। সারোয়ার তুষার, এই চুক্তির একটা অন্যতম প্রধান কৌশলগত শর্ত হচ্ছে যে বাংলাদেশ এমন কোনো দেশের সঙ্গে নতুন কোনো বাণিজ্য বা অর্থনৈতিক চুক্তি সই করতে পারবে না যাদের যুক্তরাষ্ট্র অর্থাৎ নন মার্কেট ইকোনমির বা অবাজার অর্থনীতি হিসেবে গণ্য করে। মানে যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী কোনো কিছু যদি করতে হয় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হবে। এই বিষয়টা মানে এইটা কি বাংলাদেশের জন্য আপনার মনে হয়, আপনি একটু আগে বললেন যে উইন উইন একটা জায়গায় এই চুক্তি হবে বলে তারা বলছেন, সরকার দলীয় যারা জামাত ইসলামী বলেছেন, জামাত ইসলামীও সেই কথা ওনাদের বলছে। শরীক, মানে ওনাদের লিডিং পার্টনার, ওনাদের জোটের। তো সেই জায়গায় আপনারা কি এই চুক্তির পক্ষেই সাফাই গাইবেন নাকি এটা বাতিলের বিষয়ে আপনারা আলোচনা তুলবেন? না, আমরা তো যেই আপনি যে উদ্ধৃতিটা দিলেন সেটা তো পরিষ্কার, যারা মানে এরা রাশিয়ান ব্লকের কাছ থেকে, যারা অর্থাৎ মার্কেট ইকোনমিতে বিশ্বাস করে না, কন্ট্রোলড ইকোনমির মধ্যে আছে, তাদের কাছ থেকে কোনো বাণিজ্য করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অনুমতি লাগবে। এটা তো মানে অ্যাবসার্ড, কারণ আমরা তো মানে এই আধুনিক পৃথিবীতে যদি আমরা মুক্তবাজার বা একটা মুক্ত গণতান্ত্রিক পরিবেশে বিশ্বাস করি, তাহলে আমি আপনার সাথে যা চুক্তি করেছি আর ওনার সাথে যা চুক্তি করেছি দুটো ইন্ডিপেন্ডেন্ট, এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে একটা করলে একটা করা যাবে না এরকম তো হতে পারে না, আমরা সিদ্ধান্ত নেব আমাদের। ফলে এটা অবশ্যই আমরা তো এটার পক্ষে সাফাই গাই নেই এখনো পর্যন্ত, কখনো আমরা বলি নাই যে এই চুক্তিটা বাংলাদেশের জন্য দরকার বা এটা করতেই হবে। আমরা বলেছি যে এটা আমরা আরও পর্যালোচনা করছি এবং এক্সপার্টদের সাথে আলোচনা করছি, কিন্তু ইন দ্য মিন টাইম যেগুলো মানে বাংলাদেশের স্বার্থবিরোধী, এগুলোর ব্যাপারে কোনো ইফস অ্যান্ড বাটস নাই, এগুলো মানে বাতিল করাটাই ভালো হবে এবং সেটা রিভিউ করার সুযোগ এই চুক্তির মধ্যে আছে। তো সেটা এখন তো সরকারে আছে, সরকার তো এখন ধরেন জামায়াত ইসলামী নির্বাচনের আগে একটা কথা বলেছে, হয়তো আমি এটা প্রিন্স ভাই দেখালেন, আমি এটা সম্পর্কে জানি না, কিন্তু আমি উনার মানে আমির সাহেবের দুটো বক্তব্য দেখেছি, আজকেরটা আর এর আগে, যে উনি বলছেন আমরা এর ব্যাপারে আমাদের সাথে আলাপ করা হয় না, ওনাদের পেজে আছে। ওকে, আমি এটা অস্বীকার করতেছি না, আমি বলছি এটা আমার নজরে পড়ে নাই। তো সেটা যদি ওনারা বলে থাকেন তাহলে ওনারা ঠিক করবেন এখন না। কিন্তু সরোয়ার তুষার, আপনাদের দল যেখান থেকে শুরু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই দলের প্রধান স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা, একটু আগে যেমন রতন মনে করিয়ে দিলেন। সেই জায়গায় আপনাদের মতো নতুন নবাগত তরুণদের এই দল, সেই দলের তো এই জায়গায় সবচেয়ে বেশি ভোকাল হওয়ার কথা ছিল। তা আপনি এই মুহূর্তে পার্লামেন্টে নাই, আপনার দলের আপনার সতীর্থরাই পার্লামেন্টে, তারা এই বিষয় নিয়ে বলেন, এটা কি আপনার কাছে মনে হয় যে এটা দুর্ভাগ্যজনক? না, এটা তোলা উচিত ছিল, কিন্তু এটা বাদ পড়েছে। কিন্তু সামনে যে অধিবেশনটা আবারও আসতে যাচ্ছে, বাজেট অধিবেশনে, এই প্রসঙ্গ যে আর তোলা যাবে না ব্যাপারটা কিন্তু এরকম না, এখানেও সুযোগ আছে। তো সেই সুযোগটা আমার ধারণা ইন দ্য মিন টাইম, যেহেতু এখনও কিছুদিন সময় আছে, আমরা এই চুক্তির ব্যাপারে আমাদের পজিশনটা ওখানে ক্লিয়ার করব। পার্লামেন্টের বাইরে কিন্তু আমরা নানাভাবে এখানে কিংবা অন্যান্য সমাবেশে আমরা বলেছি যে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি এটা আমরা কখনোই অ্যাগ্রি করব না। কিন্তু মূল কথাটা হচ্ছে যে জামায়াত ইসলামী এটা কেন আলোচনা করলো না বা এনসিপি কেন আলোচনা করলো না, এটা নিয়ে আপনি প্রশ্ন করেন, কিন্তু তার চেয়েও মূল প্রশ্ন হচ্ছে যাদের কাছে স্টিয়ারিং সরকার, তারা কি ভাবছে এটার ব্যাপারে। ধরেন এই সরকার যদি এখন চুক্তিটা বাতিলের দিকে কিংবা কিছু কিছু ধারা রিভিউ করার দিকে যায়,
এনসিপি কিংবা জামায়াত ইসলামী কিংবা অন্য কোনো দল যদি বিরোধিতা করতে আসে যে না আপনাকে এটা রাখতে হবে, তখন আপনি তাদেরকে দোষারোপ করতে পারেন। কিন্তু তারা তো এরকম কিছু বলে নাই। সরকার এটা চাইলেই তো বাতিল করতে পারে, কিংবা সরকার চাইলে এটা অন্তত রিভিউ করতে পারে। হ্যাঁ, আউটরাইট বাতিল করা যাবে না, কারণ যেহেতু একটা চুক্তি অলরেডি এটা বাস্তবায়ন হয়ে শুরু হয়ে গেছে। কিন্তু যেগুলো আমাদের স্বার্থবিরোধী এগুলোকে আপনি রিভিউ করার জন্য সরকার বলুক অন্তত। না এখন এই রতন ভাইরা যেই দাবি নিয়ে মাঠে নামছেন, এখন সরকারি দল যারা যুক্তরাষ্ট্রের মতো দেশের বিরোধিতা করা তাদের জন্য তো ডেফিনেটলি তাদের গদি একটু নড়বড় হয়ে যায়, কিন্তু বিরোধী দলে যারা আছে তাদের তো কোনো ইয়ে নাই, তাদের তো কোনো সীমা পরিসীমা নাই, কথা তারা মাইক ফাটায় ফেলতে পারে, তারা রাস্তা কাঁপায় ফেলতে পারে। সেই জায়গাটায় এনসিপি কেন এই জায়গাটায় নত জানো, সেইটা নিয়েই মানুষের মানে কারো কারো নত জানুর ব্যাপার না, নত জানু না, কিন্তু এই চুক্তি নিয়ে আমরা আমাদের পজিশনটা খুব শীঘ্রই পরিষ্কার করব এবং সেখানে বাংলাদেশের স্বার্থবিরোধী যা যা আছে সেগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। আচ্ছা, রাজিকুজ্জামান রতন, এই চুক্তি আপনারা যেহেতু এই চুক্তিটা বাতিল বা এই চুক্তির বিরোধিতা করে কথা বলেন সবসময়, এই চুক্তি যদি বাতিল হয়, সেখানে আপনি একটু আগে বললেন যে বাংলাদেশে সবচাইতে বিদেশি বিনিয়োগ বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের, সম্ভবত একাই 3 বিলিয়ন, আমি একটু আগে দেখছিলাম। সেইখানে যদি তারা একে তো এইদিকে তারা একটা পজিটিভ ধারণ করে যেহেতু তাদের সবচাইতে বেশি বিনিয়োগ এই দেশে, তারপরে এই চুক্তি যদি বাতিল হয়, বাংলাদেশি টেক্সটাইল এবং তৈরি পোশাকের উপরে তারা 37% পর্যন্ত শাস্তিমূলক শুল্ক যেটা সেটা বহালের তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছে এই জায়গাটায় যদি বাতিল হয়। তারপরও আপনারা মানে এই চুক্তি বাতিলের তাহলে কি হবে, এই সেক্টরের কি হবে? এখানে তিনটা বিষয় আমাদের খেয়াল করতে হবে। একটা হচ্ছে একটা দেশের মর্যাদার প্রশ্ন, 2 অর্থনীতির প্রশ্ন, 3 হচ্ছে রাজনীতির প্রশ্ন। মর্যাদার প্রশ্ন এটা বাতিল করা দরকার। আর মানে যদি অর্থনীতির প্রশ্ন ধরি, বাংলাদেশ হচ্ছে আমেরিকাতে 6 থেকে 7 বিলিয়ন ডলার এক্সপোর্ট করে। ইউরোপিয়ান ইউনিয়নে কত এক্সপোর্ট করে? সেখানে যদি তৈরি পোশাক ক্ষেত্রে দেখি তাহলে সেখানে কিন্তু প্রায় 22-23 বিলিয়ন ডলার এক্সপোর্ট করে। আচ্ছা, বাংলাদেশ যদি তৈরি পোশাকের বিষয়টা দেখি, কারণ এই তৈরি পোশাকের ক্ষেত্রে প্রধান বিষয় যেগুলো লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে তুলা। সেই তুলাটা আমরা মিশর থেকে কিনবো না ইন্দোনেশিয়া থেকে কিনবো না ভারত থেকে কিনবো না পাকিস্তান থেকে কিনবো তা নয়, এখন আমাদের আমেরিকা থেকে 100% তুলা বা ম্যানমেড ফাইবার এটা যদি কিনতে হয় তাহলে সাপ্লাই চেনে তার প্রভাবটা কী পড়বে? আমাদের গার্মেন্টসে খুব সামান্য ভ্যালু এডিশন হয়, সেটাতে তো বকরা বসাবে আমেরিকানরা। আচ্ছা, অথচ আমেরিকার বাজার কিন্তু অত বড় না আমাদের জন্য। দ্বিতীয়ত যদি বলি যে যদি আমরা আমদানি রপ্তানির কথা চিন্তা করি, চীনের সঙ্গে আমাদের আমদানি রপ্তানি হচ্ছে 20 বিলিয়ন ডলারের, আমেরিকার সঙ্গে হচ্ছে 7 বিলিয়ন ডলার, ভারতের সঙ্গে আমাদের প্রায় 14 বিলিয়ন ডলার। এর সঙ্গে যদি অন্যান্য দেশগুলোর কথা চিন্তা করি তাহলে কোনো অর্থে কিন্তু আমেরিকা যদি আমাদের উপর খুব বেশি ইম্পোজ তৈরিও করে, অর্থনৈতিক দিক থেকে খুব বেশি ক্ষতি যে হবে তা না। আমাদের যেটা বিবেচনা করতে হবে রাজনৈতিকভাবে, ভূ রাজনীতিতে আমেরিকার প্রভাবটা কী, আর ভূ রাজনীতিতে আমেরিকার কি প্রভাব, কি আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধের সময় তার বিষয়টা বেরিয়ে গেল না, যে যাদেরকে সে বন্ধু বলেছিল এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছিল এবং যারা আমেরিকার উপর ভর করে টিকে থাকতে চেয়েছিল, সেই সৌদি আরবের অবস্থা কি, আরব আমিরাতের অবস্থা কি, এমনকি কুয়েত কাতারের মতন দেশ তারাও বলছে যে তোমরা তো আমাদেরকে এক্সপ্লয়েট করছো, এবং এরকম ক্ষেত্রে এরকম বলছে যে ঘাঁটি পর্যন্ত সরিয়ে নেওয়ার কথা বলছে। অনেক আগে থেকে এই কথাটা আছে যে আমেরিকার ইকোনমিটা পুরোটাই দাঁড়িয়ে আছে যুদ্ধ অর্থনীতির উপরে। এখন যুদ্ধ অর্থনীতির সঙ্গে তেল অর্থনীতিটাকে যুক্ত করতে চাইছে। আচ্ছা, তেল তো আমরা কিনতাম সব মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, এবং আমরা স্পট মার্কেট থেকেই তেলটা কিনতাম। রাশিয়া একটা বড় অয়েল এক্সপোর্টিং কান্ট্রি, রাশিয়ার সঙ্গে তেল কেনার আমাদের একটু সমস্যা আছে যে তেলটার মানটা এমন যে এক একটা দেশের তেলের ঘনত্ব একই রকম, তো ফলে রিফাইন করার ক্ষেত্রে একটু সমস্যা। তাহলে আমাদের একটা রিফাইনারি, আমাদের এখানে 5টা রিফাইনারি আছে, একটা সরকারি রিফাইনারি, 4টা বেসরকারি রিফাইনারি, ফলে রিফাইনারি স্থাপন করা খুব জটিল কোনো ব্যাপার না। যদি আমরা চাই যে অর্থনীতির প্রশ্ন এবং দেশের ভাবমূর্তির প্রশ্ন এই দুটোকে যদি বিবেচনা করি তাহলে রাজনৈতিক প্রশ্নটাকে কিন্তু আমরা ফয়সলা করতে পারবো। ফলে এই জায়গাটা আমাদের দেখতে হবে। এই ক্ষেত্রে আমরা যেটা কমননেস নিয়ে আসি, এবং এই ক্ষেত্রে ক্ষমতাসীন দল যারা আছেন তারা বলতে পারবেনও এখনও হয়তো, দেশের জনমত কিন্তু এর বিপক্ষে। যেমন ধরুন মালয়েশিয়ায় ইতিমধ্যেই এই চুক্তিটা তারা করে দিয়েছে, ফলে জনমত তাদের পক্ষে আছে, ফলে বিএনপি এই সুযোগটা নিতে পারে। আর সবচেয়ে বড় যে বিষয়টা আমরা যদি দেখি
পলিটিক্যাল সিচুয়েশন বলি, ইন্টারন্যাশনাল সিচুয়েশন আপনি আগের মতো থাকছে না। বিএনপি এটা নিতে পারে এই সুযোগ বলতে আপনি বাতিল করার না, পদক্ষেপ আপনি নিতে প্রথমে পারে? আপনি প্রথমে বললেন না যে বিএনপি তো একটা বড় দল, সে কি নেবে কি এই নেবে না ঝুঁকি, এরকম। right, হ্যাঁ। এখন ধরুন এই গত পরশু দিনের ঘটনাটা দেখুন, চীনে এসেছেন ট্রাম্প। এক সময় চীনে ট্রাম্পের মতন লোক আসলে কে তাকে রিসিভ করতো, আর এবার কে রিসিভ করেছে? তার মানে দেখুন যে আমেরিকার অবস্থানটাও এখন বিশ্ব রাজনীতিতে বা বিশ্ব অর্থনীতিতে তার প্রভাবটা কি, কতখানি সে ফল করেছে। ফলে এই আমেরিকার উপর জুজুর ভয় কিন্তু আর অত বেশি করার দরকার নেই। কিন্তু যদি এরকম হয়, শুধু আমেরিকা ডিপেন্ডেন্ট আমরা হয়ে যাই, তাহলে ভবিষ্যতে আমাদের জন্য আরও অনেক বিপদ অপেক্ষা করবে। কারণ আমেরিকা বাংলাদেশকে কেন্দ্র করে তার যদি স্বার্থ এবং তার সামরিক কর্তৃত্ব বজায় রাখতে চায়, তাহলে আমেরিকার ওয়ার ডিজাইনের পার্ট হয়ে যাব আমরা, এবং পুরো সাফারিংসটা হবে আমাদের উপর। এই জায়গায় আমাদের একটু খেয়াল রাখা দরকার। বাংলাদেশ তো করোনা মানে সবসময় কোনো না কোনো দেশের উপরে ডিপেন্ডেন্ট এরকম থাকেই। আমেরিকার ওই রকম বিকল্প আসলে কি কি না, ভালো বিকল্প আমাদের কিন্তু বাংলাদেশে? এতদিন পর্যন্ত আচ্ছা। দেখুন দুটো জিনিস ছিল। আমরা যেমন কোনো একটা সেতু নির্মাণের সময় কখনো জাপানের, কখনো চীনের, কখনো আমরা স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কখনো চীনের, কখনো জাপানের, কখনো ভারতের, মানে রিলেটিভ একটা ইন্ডিপেন্ডেন্স কিন্তু বাংলাদেশের আছেই। তারা কিন্তু নানা দেশের সঙ্গে নানা ধরনের চুক্তি করে, না, এমনকি সেক্ষেত্রে জিনিসপত্র কেনার IMF কে কি আমেরিকায় তো ধরা যায় নাকি? আইএমএফকে ধরা যায়, কিন্তু আইএমএফের শর্ত না মানলেও কিছু যে হয় না, সেটা পৃথিবীর অনেক দেশ দেখিয়েছে। আমরা $4.5 বিলিয়ন 3 বছরে পাবো। এই $4.5 বিলিয়ন 3 বছরে পাওয়া মানে বছরে আমাদের কত আসে? $1.5 বিলিয়ন। এক বছরে আমাদের রেমিটেন্স কত আসে? $33 বিলিয়ন। তাহলে আমরা কেন মানে আগ বাড়িয়ে আমি ঘাটটা নিচু করে আচ্ছা, দিচ্ছি? আচ্ছা, এই জায়গায় যদি অন্তত এইটুকু ডগেডনেস বাংলাদেশে থাকে যে আমরা প্রয়োজনে একটু কষ্ট করব, কিন্তু এই অসম্মানজনক চুক্তির মধ্যে যাব না, অর্থনৈতিকভাবে ক্ষতিকারক চুক্তির মধ্যে যাব না, এবং ভবিষ্যতে যুদ্ধ চক্রান্তের মধ্যে পড়ব না। আচ্ছা, পরিষ্কার। ইমরান সালেহ প্রিন্স, জি। আমরা একটু অন্য প্রসঙ্গে যাব নাকি এই বিষয়ে কিছু একটা আপনি না, শেষ আমি করতে আমি চান? একটু বলি, এটা অসম্পূর্ণ এক রেখে মিনিটে। যাবে। দর্শকরা হয়তো বলতে পারে যে নিজেদের কথা তো বললেন না। ওই 16 তারিখেই 16 জানুয়ারি সকাল 9টাতে আমাদের সাথেও কিন্তু এই মানে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য রাষ্ট্রদূত ওনার কিন্তু ভার্চুয়াল বৈঠক হয়েছে। আমাদের পক্ষ থেকে আমাদের তৎকালীন চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, না তখন উনি চেয়ারম্যানই ছিলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে বৈঠকটা হয়েছে 16 জানুয়ারি, তারও বৈঠক হয়েছে। এবং সেই বৈঠকের খবর বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজেও কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা। এবং সেখানে আমরা জামাতে ইসলামের যে বক্তব্য, যে এটাকে স্বাগত জানানো কিংবা এটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিংবা উইন উইন সিচুয়েশন, এমন কোনো বক্তব্য জাস্ট বক্তব্য নাই বিএনপির ভেরিফাইড পেজে। শুধু আছে যে এইসব বিষয় নিয়ে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জাস্ট এইটুক বক্তব্য এই বিস্তারিত আলোচনার মধ্যে নিশ্চয়ই এগুলো না, রয়েছে। থাকতে পারে, কিন্তু আচ্ছা। আমরা তো আগ বাড়িয়ে বলি নাই। আচ্ছা। এখন এইটা তো অন্তর্বর্তীকালীন সরকার, আমরা চাইনি যে এটা যেহেতু অন্তর্বর্তীকালীন- জামাত এটা বলেছে এবং মেনশন করেছে, এটা তারা এটা পরিষ্কারভাবে ডকুমেন্টেড, যেটা documented। আচ্ছা, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছিলাম যে এই জিনিসটা মানে এই চুক্তিটা তড়িঘড়ি করে নির্বাচনের আগে না করার জন্য, নির্বাচিত আচ্ছা। সরকার এসে যেন করতে আচ্ছা, পারে। পরিষ্কার। এবং আমাদের বাণিজ্য মন্ত্রী গত 5ই মে তিনি কিন্তু বলেছেন যে এটা নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য আমরা বলা হয়েছে, এবং এটা সংশোধনের সুযোগও আছে। আমরা এটা নিয়ে পর্যালোচনা করছি। আচ্ছা। আমরা মাত্র 85 দিন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আছি, নানান চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হচ্ছে। সবকিছু মাথায় নিয়েই কিন্তু আমাদের আচ্ছা। এই পর্যালোচনার দিকে এগোতে হবে। জি। এবং সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন, জনগণের স্বার্থের বিবেচনা, বাংলাদেশের স্বার্থের বিবেচনা করেই আমরা আমাদের পরিষ্কার। বক্তব্য অবস্থান গ্রহণ করব। জনগণের স্বার্থের কথা বলছেন আপনি। জনগণের স্বার্থ, আমি হাম প্রসঙ্গে একটু জি, আসতে অবশ্যই। চাই। বাংলাদেশে আজকেও 12টা শিশু মারা হ্যাঁ, মারা গেছে, গেছে। এবং এই দুঃখজনক। 2 মাসে 450 শিশু, 450-এরও বেশি শিশু, এই যে প্রাণহানি, করোনার সময় সারা পৃথিবী যখন লকডাউন, বাংলাদেশে লকডাউন, আপনারা সবাই আমরা আমাদের চোখের সামনে দেখা, সেই সময় কিন্তু এই পরিমাণ প্রাণহানি এবং শিশুদের, এটা বাংলাদেশে হয় নাই, ঘটে নাই। এইটা একটা আতঙ্কগ্রস্ত মানে যারা এই বয়সী বাচ্চাদের, আজকেও আমরা রিপোর্টে দেখছিলাম যে সেই বাচ্চার হামের টিকা দেয়া হয় না অধিকাংশ। এইটা নিয়ে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এবং সরকার কোনোভাবে মানে সবসময় এটা অন্তর্বর্তী সরকারের দায় দিয়ে একরকমের পার পাওয়ার একরকমের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি।
এইটা কি আপনার কি মনে হয় যে দেখুন, fact-টা- আমি বলি যে হামের যে প্রাদুর্ভাব এবং সেই প্রাদুর্ভাবে যে শিশুগুলোর মৃত্যু হয়েছে, যে কোনো বিবেচনায় এটা অবশ্যই কারো কাম্য নয়। এটা আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা ব্যথিত, আমরা লজ্জিত, আমরা ক্ষুব্ধ। কারণ এই এই জিনিসটা তো হওয়ার কথা ছিল না। কিন্তু এই হামের যে প্রতিকার, সেই প্রতিকারটা টিকা, সেই টিকাটা কেন দেওয়া হলো না? সেই টিকাটা দিলে তো এই অবস্থার সৃষ্টি হতো না। সেই টিকাটা কেন আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আনা হলো না? কেন এটা উদাসীন, এই ক্ষেত্রে উদাসীনতা কেন ছিল? আওয়ামী লীগ সরকারের শেষের দিকেও ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার তো আওয়ামী লীগ যা করেছে, আচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা দায়িত্ব দিয়েছিলাম, আমরা তাদেরকে সাপোর্ট করেছিলাম, সহযোগিতা করেছিলাম। কেন তারা এই ব্যাপারে এই টিকাটা আনে নেই? টিকাটা নিয়ে এসে যদি সেই ক্যাম্পেইনটা হতো তাহলে তো এই জিনিসটা এই পর্যায়ে আসতো না। যখন আমরা, আপনি জানেন, এই আপনার মার্চের আপনার মাঝামাঝি থেকে এটা প্রাদুর্ভাব দেখা গেলো। আমরা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছি আপনার 18ই ফেব্রুয়ারি, আমরা সরকার গঠন করেছি, তাই তো? তো এক মাসের মধ্যেই কিন্তু এই জিনিসটা আসলো। তখন তো আমরা দায়িত্ব নিয়ে বুঝতেই তো আমাদের মানে হিমশিম খেতে হচ্ছে যে কোথায় কি আছে, কেন নাই, অমুক সমুক। এটা জানার পরেই আমাদের এটাকে একদম মানে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সহ সচিব সহ সবাইকে ডেকে নিয়ে বৈঠকের পর বৈঠক করে কোথায় হামের টিকা পাওয়া যাবে এই মুহূর্তে। অলরেডি তো এটা মানে শুরু হয়ে গেছে এবং প্রথম থেকেই তো মৃত্যুর মিছিল আমরা দেখতে পাচ্ছি। না, ওই আমি আসছি মৃত্যুর মিছিলে ওই জায়গায় সরকারকে একটা দায় দেওয়া হয়। অবশ্যই অনেকে দায় দিচ্ছে এত মৃত্যুর সংখ্যা হওয়ার পরও এটাকে কেন আরো একটু আগে মহামারী ঘোষণা করা হলো না? যদি মহামারী আকারে ঘোষণা করা হতো এবং একটা গাইডলাইন তো আছে। আমরা সেই টিকা নাই, বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে, কোম্পানির এখানে যারা কর্ণধার আছে তারাও এগিয়ে এসছে। একটা কোম্পানির যিনি প্রধান, তিনি নিজের রাত 1টার সময় নিজের গাড়ি চালিয়ে সেই টিকা আপনার নিয়ে আপনার পৌঁছে দিয়েছে আমাদের আহ্বানে বিভিন্ন হাসপাতালে। চেয়ারম্যান সাহেব নিজে, তার ড্রাইভারও চলে গেছে। এরকম ঘটনাটা ঘটেছে। এখন আমরা তো বসে নাই, আমরা তো আপনার মহামারী আকার যদি আমরা মহামারী যদি ঘোষণা না করতাম তাহলে কেন আমরা এই টিকার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরলাম? কেন আমরা দেশে বিদেশে আমরা টিকার জন্য যোগাযোগ, এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তারা বিনামূল্যে টিকা দিয়ে যাচ্ছে বাংলাদেশকে। সেটাও তো হয়েছে, এটা তো আমাদের উদ্যোগের ফলেই হয়েছে। তবে এই যে মৃত্যু, এটা কারোরই কাম্য না। এটা আমরা আন্তরিকভাবে এটার জন্য দুঃখিত, লজ্জিত এবং ক্ষুব্ধ। কারণ এই যে টিকাটা আনা হলো না, আপনার যদি বিএনপির উপর দায় দিচ্ছেন, কিন্তু যেই টিকার না দেওয়ার কারণে এই প্রাদুর্ভাব, সেই টিকাটা যারা আনলো না তারা কি করলো? তাদের এই সেই উদাসীনতা তো আমরা সেই কি যেমন নাম ছিল উপদেষ্টা নূরজাহান, উনি নূরজাহান বেগম কি করলেন, এবং সমস্ত দায় তো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর পড়ছে। আচ্ছা, তো এখন সেই কারণেই আমরা এই দোষাদোষের মধ্যে এখন না গিয়ে আমরা এটাকে কিভাবে কন্ট্রোল করা না, সেই জায়গায় সেই প্রশ্নটা অনেকটা মৃত্যুর হার কমে এসেছে। তারপরেও মৃত্যুর হার কমে এসেছে। আজকে 12 জন, এর আগে তো আরো বেশি মারা গিয়েছে। না, তার আগে একদিন সর্বোচ্চ ছিল কত, 18 জন মনে হয়। যাই হোক, আমরা তারপরেও বলছি যে আমরা তো এই টিকা দেওয়া হয়েছে ইতিমধ্যেই, প্রায় আপনার 80% শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। ইউনিসেফ বলছে যে আরো একটু বেশি বাকি আছে। আমরা সেই বাচ্চাদের যারা টিকার বাইরে আছে তাদেরকে খুঁজে নিয়ে এসে টিকা দেওয়া হচ্ছে। আপনি জানেন টিকা বিরোধী একটা মানে ক্যাম্পেইন বাংলাদেশে কিন্তু সূক্ষ্মভাবে হলেও আছে, অস্বীকার করা যাবে না। গ্রামগঞ্জে সেইটার কারণেও কিন্তু অনেকে আপনার এই বাচ্চাদের টিকা দেওয়ার থেকে আপনার নিবৃত্ত। আপনার ইয়েতে কোভিডের সময়ও কিন্তু টিকা বিরোধী একটা ক্যাম্পেইন ছিল, এখনো কিন্তু সেটা আছে। এটাকে অস্বীকার করতে পারবেন? গ্রামগঞ্জে, এমনকি শহরেও কিন্তু এটা যে গ্রাম কি এলাকা, বস্তি এলাকাতে যে সেখানেও কিন্তু টিকা বিরোধী প্রচারণা আছে, যে এখানে ধর্মের নাম দিয়ে বা বিভিন্ন কথা বলে তারা এই টিকা বিরোধী কিন্তু একটা অবস্থানে আছে। তারপরে ওখানে গিয়েও কিন্তু বস্তি এলাকাতে বা গ্রামের সেই গহীন এলাকাতে গিয়েও কিন্তু স্বাস্থ্যকর্মীরা আপনার টিকা দিচ্ছে এবং তাদের ছুটি বাতিল করা হয়েছে। তাদেরকে গ্রামে হেঁটে গিয়ে এই টিকা দেওয়ার কথা বলা হচ্ছে। আচ্ছা, পরিষ্কার। রাজিকুজ্জামান রতন, এই সংক্রমণের পেছনে গত বছরে হামের পর্যাপ্ত টিকা দেয়া হয়নি এরকম একটা বিষয় সামনে নিয়ে আসা হয়েছে।
এবং না, সেটার আসলেই কারণেই দেওয়া হয়েছে কিনা সেটা বলেন। আপনি যে বলছেন নিয়ে আসা হয়েছে, জি। তা আসলেই দেওয়া হয়েছে কিনা সেটা বলেন। এর পাশাপাশি আরো কিছু কারণ আছে। ডাক্তাররা বলছেন, যেমন একটা হচ্ছে পুষ্টিহীনতা, আর একটা হচ্ছে ইমিউনিটি, মানে ইমিউন সিস্টেম যেটা, সেটার দুর্বলতা। পুষ্টির কারণে। আপনি কি সরকারকেই দোষ দিতে চান, আগের সরকারকে দোষ দিবেন, নাকি এই সরকারের দোষ দিবেন, নাকি একটা তদন্ত কমিটিতে একটা হওয়া উচিত যে কেন এই মানে প্রাদুর্ভাব এই সময়ে ঘটলো এবং এর জন্য কারা দায়ী, টিকা কেনা হলো কিনা, টিকা কেনা হলেও এই টিকা সময় মতো দেয়া হয়েছে কিনা, এই বিষয়গুলো একটু পরিষ্কার। আরেকটি ব্যাপার এখানে কিন্তু খুবই আমাদের অ্যালার্মিং, যে টিকা তো দেওয়া হতো 8 মাস বয়সী বাচ্চার থেকে, জি। কিন্তু এই হাম তো এখন 6 মাস বয়সী বাচ্চাদের দেখা দিয়েছে। Right. এই টিকা তো আপনার 6 মাস বয়সী বাচ্চাকে দিতে পারবেন না, Right. তাই না? তো এটা শুধু বাংলাদেশে তো না, আপনার ব্রিটেনেও তো এটা না, বাংলাদেশের মতো এত একই হয়নি। এই সমস্যাটা Right, right. এই বছর জন্য দেখা বলা যায় হচ্ছে না। যে ওই সময় যে টিকাটার যে ক্যাম্পেইনটা হওয়া উচিত ছিল, সেটা না থাকার কারণে অনেক বাচ্চা আপনার এই টিকার বাইরে আপনার রয়ে গেছে, অনেক দ্বিগুণ হয়ে গেছে। পরিষ্কার। রাজিকুজ্জামান রতন, দুটো জিনিস এখানে খেয়াল করার মতো। একটা হচ্ছে টিকাটা কেন দেয়া হয়নি সেটা তদন্ত করা উচিত। টিকাটা কেনা হয়নি কেন, টিকা কিনতে বাধা কোথায় ছিল, এটা কি টাকার অভাব ছিল, নাকি উদাসীনতা ছিল, নাকি টাকা কোনো বিষয় নয়। মানে এই ক্ষেত্রে এই ভাবনাটাই ছিল না। দুটো জিনিস খেয়াল করে দেখুন, 2017 সালের পর থেকে কিন্তু বাংলাদেশে আবার হাম একটু একটু করে দেখা দিচ্ছিল। এর মধ্যে প্রথম একটা বিষয় হলো যে 2017 সালের জুলাই মাসে চট্টগ্রামে কিন্তু সীতাকুণ্ড এলাকার পাহাড়ি আদিবাসীদের মধ্যে এই হামটা ছড়িয়ে পড়ে এবং সেখানে 9 জন শিশু মারা যায়। কবে এটা? 2017 সালে তো মারা যায়। তখনই একটা পত্রপত্রিকা এসেছিল, কিন্তু ওই যে আদিবাসী উপেক্ষিত, জি। সে বিষয়টা বিবেচনায় নেয়নি, কিন্তু আদিবাসী আক্রান্ত হয়েছে মানে হাম তো ফিরে আসছে। জি। এরপরে দেখা গেল যে 2020 সালের মার্চ মাসে আবার চট্টগ্রামে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে এবং সেখানেও 9টা শিশু মারা যায়। তখনই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেকে অ্যালার্ট করেছিল আমাদেরকে যে একটু খেয়াল রাখুন, আমাদের এখানে আমরা নির্মূল করে ফেলেছিলাম বলেছিলাম, কিন্তু তারপরে হামের সংক্রমণ বাড়ছে, 2500, 3000, 7000 করে সংক্রমণ হচ্ছে। আর এবার যেটা হলো সেটা যে আমরা দেখলাম যে যারা মারা গেছেন 400, এখন তো 51 জন পার হয়ে গেল, আক্রান্ত হয়েছে 54,000-এর বেশি। এবং মানে হিসাবে আসে নাই। আমাদের বাংলাদেশের সরকারি হাসপাতাল কয়টা? আমাদের সরকারি হাসপাতাল 654টা। বেসরকারি হাসপাতাল কয়টা? সব মিলে হচ্ছে 5,500। তাহলে হাসপাতালের আওতার মধ্যে তো অনেক মানুষ আসতেই পারে নাই, এক। 2 নম্বর হচ্ছে মারা যারা যাচ্ছে তারা হচ্ছে সবই দরিদ্র। উচ্চবিত্তদের মধ্যে হামে মৃত্যুর খবর কিন্তু খুব বেশি পাওয়া যাচ্ছে না, কারণ হামে মৃত্যুর সঙ্গে ইমিউনিটির প্রশ্ন, ইমিউনিটির সঙ্গে কিন্তু তার নিউট্রিশনের প্রশ্নটা ওতপ্রোতভাবে যুক্ত হয়ে আছে। যে মা নিজের শরীরেই পুষ্টি নাই, তার বুকের দুধ খেয়ে তার বাচ্চা তার কতটুকু পুষ্ট হবে? ফলে দেখুন কিভাবে আমাদের যে দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়া মানুষগুলো, আমাদের শ্রমজীবী পরিবারগুলো এবং কৃষিজীবী পরিবারগুলো, তাদের মধ্যে কিন্তু এই পরিস্থিতিটা হয়েছে বেশি। দ্বিতীয় যে জিনিসটা খেয়াল করার মতো, যে আমরা সবসময় ভেন্টিলেটরের কথা বলছি, কিন্তু ভেন্টিলেটর তো জেলা শহরগুলো হাসপাতালগুলোতেও নাই। তাহলে প্রথম তার আজকে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে ভেন্টিলেশনের তারা ইনস্টলেশনের জন্য উদ্যোগ নিয়েছেন এবং কোনো কোনো জায়গায় ভেন্টিলেটর যদি ইনস্টলেশন করতেও চায় কত সময় লাগবে। আমরা হিসাব করে একটা ডাক্তারদের সঙ্গে কথা বলে দেখেছিলাম যে একটা ভেন্টিলেটর ইনস্টল করতে যে পরিমাণ টাকা, যে পরিমাণ সময় লাগে, সেই টাকা দিয়ে অন্তত 100টা এরকম কমিউনিটি লেভেলের জায়গা ব্যবস্থা করা যায়, যেখানে শুরুতেই প্রতিরোধের ব্যবস্থাটা করা যেতে পারে, এক। 2 নম্বর হচ্ছে দরিদ্র পরিবারের তো তারা বাচ্চাকে নিয়ে কি করবে? যদি হাসপাতালে যেতে চায়, হাসপাতালে গুরুত্ব পায় না। দ্বিতীয়ত হাসপাতালে যাওয়া মানে খরচ, ওষুধের দাম। তৃতীয়ত হাসপাতালে নিয়ে যাওয়া মানে সেদিনে তার রোজগার করতে পারে না। সব মিলিয়ে বহুবিধ, মানে পুরো চক্রটাই হচ্ছে একটা দারিদ্র্যের চক্রের মধ্যে পড়ে গেছি। ফলে সরকারকে এই জায়গাটায় খেয়াল করা, যেমন করে করোনার ক্ষেত্রে টেস্টটা ফ্রি করে দেওয়া হয়েছে, ফ্রি, এইটা যেমন শুরুতে উদ্যোগ নেওয়া দরকার ছিল। এখন সরকারের যে দোষটা, সেটা আমরা হয়তো এই মুহূর্তে কম দেখব, কিন্তু আমরা দেখব গোটা সিস্টেমের দোষটা কি। গোটা সিস্টেমের দোষটাই এমন যে এটা একটা মৃত্যু ফাঁদ তৈরি হয়েছে। করোনা গেল, হাম এলো, এরপরে না জানি আবার কি আসবে, কারণ গোটা মেডিকেল সিস্টেমটাই তো আমাদের প্রায় কলাপসড। এই ক্ষেত্রে আগামী বাজেটে কী ভূমিকা হবে সেটা আমরা দেখতে চাই। শুধু হাম নিয়ে হাহাকার নয়, ভবিষ্যতের জন্য পদক্ষেপটা কি সেটা কি। আর এই মুহূর্তে ভেন্টিলেটরের প্রয়োজনের চেয়েতেও বেশি প্রয়োজন কিন্তু আমাদের কমিউনিটি লেভেলে তার প্রোটেকশনটা, এবং তার সঙ্গে দরকার
ইমিউন সিস্টেম। আর একটা জিনিস বলে আমি একটু শেষ করি, এখন কঙ্গোতে এবং ভিয়েতনামে দুটো জিনিস তারা খেয়াল করেছে, হাম যখন ফিরে এসেছে, হামের মানে পরবর্তী প্রভাবটা কি? পরবর্তী প্রভাব তারা এটা বলছে যে এটা একটা এনসেফালাইটিস মানে হচ্ছে মস্তিষ্কের প্রদাহ। এটা এমন একটা জটিল পরিস্থিতি তৈরি করে যে ভবিষ্যতের জন্য একটা শিশুকে কিন্তু আজীবন পঙ্গু করে দিতে পারে, এবং এইটা টের পাওয়া যাবে 7 থেকে 10 বছর পরে, অনেকটা ম্যানিনজাইটিসের মতো। তো ফলে এটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে 54,000 ছেলে মেয়ে বাচ্চারা তারা হাসপাতালে এসেছিল বা তালিকাভুক্ত হয়েছিল, এর বাইরে অনেকে কিন্তু তালিকাভুক্ত হয় নাই। জি। তাদের জীবনে আগামী 5 থেকে 7 বছর কি অপেক্ষা করবে। ফলে এই হাম প্রাদুর্ভাব বা হামের শনাক্তকরণ অথবা হামের উপসর্গ যাদের মধ্যে দেখা দিয়েছে, আমরা চাইবো প্রত্যেকের একটা ডাটাবেস করা হোক, তাদেরকে একটা ক্লোজ মনিটরিংয়ের ব্যবস্থা করা হোক, তাদের পুষ্টি সহ চিকিৎসার ব্যবস্থাটা করা হোক অন্তত আগামী 5-7 বছর পর্যন্ত। পরিষ্কার। কঙ্গো এবং ভিয়েতনামের এই উদাহরণটা দিয়ে আমাদেরও এই বাচ্চাদের জীবনটা আমরা নিরাপদ করতে চাই। সারোয়ার তুষার, আপনারা এই যে এই সময়ের এই প্রাদুর্ভাব, এর সাথে ম্যানেজমেন্ট কি আপনি কোনোভাবে দেখেন যে সরকারের যে ম্যানেজমেন্ট যেইভাবে রোগীদেরকে গাদাগাদি, এটা একটা ছোঁয়াচে বিষয়, যেভাবে গাদাগাদি করে তাদেরকে হসপিটাল পর্যন্ত আনা হচ্ছে, হসপিটালে রাখা হচ্ছে, হসপিটালে রাখার জায়গা না, আইসিইউ নাই, মানুষের হাহাকার। 2টা বাচ্চা দেখলাম আজকে পত্রিকায়, একজনের 2টা বাচ্চা, একজন মারা গেছে আর একজন আক্রান্ত, কাকে নিয়ে দৌড়াবে, এইরকম একটা অসহায় একটা চিত্র উঠে আসছে, যেটা টেলিভিশনেও আমরা যখন নিউজ করতে যাই আমরা এটা দেখাইতে পারি না, মানুষের অসহায়তা। এটা যার যায় কেবল সেই জানে। এবং এটা যেহেতু রতন ভাই বললেন যে একদম সমাজের নিম্নবিত্ত মানুষ যাদের অনেক টানা পড়েন, সো এই জায়গাটা আপনি কোনো দায় কি দেখেন যে এখানে আরও একটু ভালো ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসলে হয়তো কমানো যাবে? অবশ্যই দায় আছে, এবং এটা যেটা রতন ভাই বলেছেন আমি এর সাথে একমত। সরকার তো এই বিষয়ে অনেকগুলো কথা বলছে, এবং সম্ভবত একটা সরকার ধরে নিচ্ছে যে আমরা একটা সুবিধাজনক অবস্থানে আছি, কারণ এটা তো আমরা পুরোপুরি দায়ী না, সুতরাং টিকা দেওয়া হয় নাই আগের সরকার, এগুলো বলে আপনি অনেকটা চেষ্টা করছেন দায় এড়ানোর। কিন্তু আপনি যখন সরকার এবং আপনি সরকার থাকা অবস্থায় এটা ঘটছে, অবশ্যই আপনাকে দায় নিতে হবে। কী কী কারণে মারা যাচ্ছে? মধ্যে একটা বড় কারণ হচ্ছে নিউমোনিয়া। তো নিউমোনিয়া মানে কি, আমাদের পেডিয়াট্রিক যে আইসিইউ সেটা নাই। তো পেডিয়াট্রিক আইসিইউর জরুরিভাবে ম্যানেজ করার দায়িত্ব তো সরকারের, এবং এটাকে কেন আপনি বারবার বিশেষজ্ঞরা বলার পরেও এটাকে কেন আপনি একটা জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করতে চান না কেন? যেটা একটা প্রায় মহামারীর মতো। 400 শিশু কি বাংলাদেশে কবে লাস্ট নজির আছে যে 400 শিশু এত কম সময়ের মধ্যে মারা গেছে? প্রথম প্রায়োরিটিটা ঠিক করতে হবে সরকারকে, যে আমি কোনো শিশুকে আর মরতে দেব না। তারপরে আপনি তদন্ত কমিশনের কথা সরকার বলেছে, এবং আমি মনে করি যে এটা শুধু দায় চাপানোর জন্য না, আসলে এইটার ঘটনার আদ্যপন্ত কি, এটা কি আদৌ নতুন ভেরিয়েন্ট? আগে কাদের যেমন অন্তর্বর্তী সরকারের আমলে আমরা অনেক স্বাস্থ্য কর্মকর্তা ফিল্ড লেভেলে তাদের অনেক স্ট্রাইক এবং অনেক ধরনের স্যাবোটাজ দেখেছি, তাদের কতটুকু দায় আছে সেটা, এমনকি অন্তর্বর্তী সরকারেরও কোনো নীতিগত দায় আছে কিনা, যা আছে আপনি সবটার জন্য একটা রিপোর্ট তো জনগণের সামনে পেশ করবেন, এবং সেটার জন্য একটা দেশি বিদেশি নিয়েই তো এটা নিয়ে করা উচিত। আচ্ছা দেখেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়ে কি এক এক সময় এক এক বক্তব্য দেন নাই? তিনি 22 এপ্রিল 2026 বলেছেন যে 6 মাসের হামের টিকার মজুদ আছে। 22 এপ্রিল 2006 বক্তব্য। আজকে তিনি বলেছেন যে কোনো ভ্যাকসিন সরকার রেখে যায় নাই। তাহলে কোনটা সত্য? এই যে ইউনিসেফের সাথে যে সরকার যে ইউনিসেফের কাছ থেকে কিনেছে, এটা তো চিঠিও আছে। সরকার মানে গত সরকার ইউনিসেফের কাছ থেকে যে টিকা কিনেছে সেটা দেয়া হয়েছে কিনা এটা আরেকটা ব্যাপার। কিন্তু আপনি তো বলতে পারেন না যে সরকার কোনো টিকা রেখে যায় নাই। তো এটা মানে না, ক্যাম্পেইন ছিল না। না, সে ক্যাম্পেইন টিকা কিনে রাখলেই তো হবে না, এটা তো মাঠে দিতে হবে, আপনার বাচ্চাকে দিতে হবে, ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসতে হবে। আপনি নিয়ে এসে ফ্রিজে রেখে দিলেন, আপনি ক্যাম্পেইন করলেন না, বাচ্চাকে পুশ করলেন না, তো সেই বাচ্চা কি হামে আক্রান্ত হবে না? একমত এটার ব্যাপারে, কিন্তু আপনি তো আলম বলতে পারেন না যে কোনো টিকা রেখে যায় নাই। এই যে 22 এপ্রিলে 6 মাসের মজুদের কথা বলা হয়েছে, এটা আমাদের সরকারই তো অনেক মজুদ করেছে। সেই হিসাবটা আপনার কাছে যদি চান আমি আপনাকে দিতে পারবো, হয়তো আগামী কোন একটা প্রোগ্রামে ইউনিসেফ এবং ওই সময় তথ্য প্রমাণ দিয়ে দিতে পারবো। সরকার একটা আপনার পদ্ধতির পরিবর্তন করেছিল টিকা কেনার ক্ষেত্রে, অর্ধেক উন্মুক্ত দর পদ্ধতি এবং বাকি অর্ধেক হচ্ছে ইউনিসেফের কাছ থেকে। কিন্তু সরকার কোনো টিকা কেনে নেই এটা বলা যাবে না, কিন্তু অবশ্যই এখানে মানে মারাত্মক আকারের অব্যবস্থাপনা ছিল তখনও, ফিল্ড অফিসারদের অনেক ঘাটতি ছিল, এবং এটা চিহ্নিত করে। এবং একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের কথা আমি এটাও শুনলাম যে অনেক সময় যেমন দেখবেন আপনি 92% কাভারেজ ছিল কিন্তু গত এমনকি অন্তর্বর্তী সরকারের আমলে। তো ওনার যেটা ব্যাখ্যা আমার কাছে এটা কনভিন্সিং মনে হয়েছে যে অনেক ক্ষেত্রে তারা টিকাটা ডোজটা আসলে দেয় নাই, না দিয়ে সেটা রিপোর্ট করেছে যে আমরা দিয়েছি।
এটা যৌক্তিক এবং মানে হতে পারে এটা। ফলে এই জিনিসটা করতে আপনাকে একটা তদন্ত কমিশন করতে হবে। দুটো কাজ সরকারের প্যারালাল করা উচিত। একটা হচ্ছে এই মুহূর্তে একটা এমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স আপনার টাস্কফোর্স করা দরকার, যে শিশুরা হাসপাতালে ভর্তি হলেই, যেমন এই যে যারা মারা যাচ্ছে তাদের মধ্যে কিন্তু একেবারে নিশ্চিত হাম এটার সংখ্যা খুব বেশি না, কিন্তু হামের উপসর্গ, হাম লাইক এরকম মানে উপসর্গ নিয়ে এসছে, এইটার সংখ্যা বেশি। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে এখন আপনার যে কোনো শিশু আসলেই এটা আসলে এই যে একটা সেন্ট্রাল মনিটরিং টাস্কফোর্স টাইপের একটা জিনিস সরকার যদি করে, সেখানে দ্রুত রিপোর্ট করতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আইসিইউ থাকে না, আইসোলেশন ইউনিট থাকে না, গাদাগাদি যেগুলো আপনি বললেন, এই সমস্ত কারণেই কিন্তু এই প্রবলেম মানে এবং অনেকগুলো কেসের ক্ষেত্রে আমাদের রিপোর্টে এরকম আসছে, অনেকগুলো কেসের ক্ষেত্রে এটা মানে কি মারা যাওয়ার পরে তারা রিপোর্ট এটা করছে মানে তার কি, হার্ম কত। ধরেন আমি ধরে নিলাম যে আগের যে ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইন এবং অন্যান্য যে সমস্ত কারণে অনেক শিশু অসুস্থ হচ্ছে, কিন্তু এর মধ্যে কি আমরা অন্তত 40% শিশুকে বাঁচাতে পারতাম না যদি এই, বা 30% শিশুকে বাঁচাতে পারতাম না যদি এই ব্যবস্থাপনাগত ঘাটতিগুলো না থাকতো? ডেফিনেটলি এর পুরোটা দায়ও এই সরকারকে নিতে হবে না, কারণ তারা নতুন সরকার। কিন্তু আওয়ামী লীগ যে 15-16 বছর ধরে স্বাস্থ্যখাতে কি করে গেছে সেটা তো আমরা এর মধ্যে থেকে বুঝলাম, যে স্বাস্থ্যখাতে তারা অবিশ্বাস্য লুটপাট যেমন করেছে, কিন্তু এই মানে মেকানিজমগুলো তৈরি করা যায় নাই, যার কারণেই আপনার একটা জেলা ধরনের হাসপাতালে গেলে কিছুই থাকে না। একটা জেলা হাসপাতালে আপনি তো গ্রামের বাস্তবতা জানেন যে একটা ওয়ার্ড থেকে ইউনিয়নে যাবে, ইউনিয়ন থেকে উপজেলা যাবে, উপজেলা থেকে জেলায় যাবে, জেলায় থেকে ঢাকায় রেফার করবে, বাচ্চা কি বাঁচবে? বাঁচবে না। কিন্তু এখন শিশুদেরকে বাঁচানোর জন্য ওই যে কোনো এক জায়গার ঘটনা, আমাদের প্রধানমন্ত্রীর বাসায় যিনি হোম সার্ভিস দেন, তার কোনো এক পরিচিতের শিশুকে নিয়ে যখন ঝামেলা হলো, তখন প্রধানমন্ত্রী যেমন দ্রুত রেসপন্স করেছেন, মানে প্রধানমন্ত্রীর স্ত্রী, একইভাবে এই প্রত্যেকটা শিশুর ক্ষেত্রে এই ধরনের দ্রুত রেসপন্সের মেকানিজম সরকারকে বের করতে হবে। তারপরে আপনি দায় দেবেন, কোনো সমস্যা নাই, যার দায় তাকে সেটার জন্য দায়ী থাকতে হবে। আমরা একদম শেষের দিকে, এমন তাহলে প্রিন্স যদি 30 সেকেন্ডে কিছু যুক্ত আমি বলছি যে অবশ্যই এইটা, আমি তো আগেই বলেছি, এটাকে ইগনোর করার কোনো কারণ নেই। এই ঘটনার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা সংসদে দাঁড়িয়ে তিনি স্টেটমেন্ট দিয়েছেন 2 কোটি শিশুকে, যাদের বয়স 6 মাস থেকে আপনার 59 মাস, তাদেরকে টিকাদানের আওতায় নিয়ে আসার কথা বলেছেন। এবং তিনি নিজেও তার প্রধানমন্ত্রীর মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরেও তার প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ অন্যদেরকে দিয়েও বিভিন্ন দেশে এবং কোম্পানিগুলোর কাছ থেকে সেই টিকা নিয়ে এসে ইউনিসেফের সাথে যোগাযোগ করে টিকা নিয়ে দিয়ে এসে সেটা দেওয়াচ্ছেন, তিনি নিজে মনিটরিং করছেন। একই সাথে যেটা বললেন যে হাসপাতালগুলিতে যে পিআইসিইউ, এটা অবশ্যই সংকট, এটা ছিল না। আমারই এক আত্মীয়, আমি বাচ্চাকে আমি পিআইসিইউতে দেওয়ার জন্য 3টা হাসপাতাল ঘুরেছি, সেখানে দিতে পারিনি। তারপরেও যারা অসহায় তারা তদবির, হ্যাঁ তাদের সেই কারণে প্রত্যেকটা মানে জেলা পর্যায়ে হাসপাতালে উনি পিআইসিইউ স্থাপনের জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন এবং অতি দ্রুত সেটা করার জন্য তিনি একটা টাস্ক মানে একটা কমিটিও করে দিয়েছেন। এবং আশা করি এটা সকলের সম্মিলিত প্রচেষ্টায় অতি শীঘ্রই আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা রক্ষা করব। যার বাচ্চা এটা আপনার আরেকজনের বাচ্চা বলে আমি এটা আমার বাচ্চা না, এই দৃষ্টিভঙ্গি নিয়ে চললে আমাদের হবে না। আমার বাচ্চা হিসাবেই সেটাকে দেখতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, আজকে করা আলাপ এই পর্যন্তই। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।